নমস্কার, আমি বিথি। আজকে আবারও সকালবেলায় বাবাকে নিয়ে এসেছি চোখের ডাক্তারের কাছে। মা বলে বাবা নাকি এখন আমাদের বেবি, আমরাই নাকি বাবার বাবা। এই যে কত জায়গায় নিয়ে আসি, যখন রাস্তা পার হই তখন নিজে থেকেই এসে কাঁধে হাত রাখে কিংবা আমার হাতটা এসে ধরে। পিতামাতা আর সন্তানের সম্পর্ক তো অবশ্যই ভরসার, কিন্তু কেন জানি না এভাবে এতটা ভরসার হাত হয়তো এখনই হতে চায়নি। যাই হোক, আমরা এভাবেই পৌঁছে যাই হসপিটালে এবং বাবার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আর জানানো হয় যে আজকে একটি লেজার ট্রিটমেন্ট হবে একটি চোখে, আর অপর চোখটিতে অস্ত্রোপচারই করতে হবে হয়তো, এবং তার আগে ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার আছে। সেগুলো একটা লেন্দি প্রসেসের মধ্যে চলবে। আর এই লেজার ট্রিটমেন্টটাও 3টে ধাপে চলবে। তাই ভাবলাম আজকে আর বাড়ি ফিরে না এসে প্রথম দিনের যে লেজার ট্রিটমেন্টটা হবে সেটা শুরু করা যাক। ওনার যেরকম কন্ডিশন ছিল তাতে আমরা মনে করেছিলাম যে রাজ্যের বাইরেই হয়তো আবার ট্রিটমেন্ট করাতে যেতে হতে পারে। তবে এখানে আমি থার্ড ওপিনিয়ন নিতে এসে ভালো লেগেছে, খুব পজিটিভলি ডক্টরবাবু আমার সাথে কথা বললেন। তখন মনে হলো যে না, চোখ তো বেশি দিন ফেলে রাখা হয়তো ঠিক হবে না, এখানে ট্রিটমেন্টটা শুরু করা যাক। যেহেতু আমরা সেই সকালবেলায় পৌঁছেছিলাম, মা তখন কিছু খাবার বাবার জন্য করে দিয়েছিল, বাইরের কিছু খাবে না বলে। আর আমি দুপুরে একটু আশেপাশ থেকে খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ফিরতে ফিরতে হয়তো 5টা বাজতে পারে। ডক্টরের সঙ্গে কথা বলা, রিসেপশনে কথা বলা, এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে একবার করে নানান রকমের চেক আপ করতে নিয়ে যাওয়া। যে মেয়েটি জীবনের বেশিরভাগ অংশই কাটিয়েছে ঘরের মধ্যে, আর প্রকৃতি দেখেছে তার বাড়ির ছাদ থেকে, ব্লগের জন্য হয়তো সে এখন একটু এদিক ওদিক ঘুরে বেড়ায়, সে আজকে একরকমের গুরু দায়িত্ব নিয়ে এই যে ট্রিটমেন্টে যে পালাগুলো চলে, হসপিটালে যে যাওয়া আসাগুলো চলে, ঘাবড়ে হয়তো যায়, কিন্তু তারপরেও এত ব্যস্ততার মধ্যে তার একটাই ফোকাস থাকে সবকিছু নর্মালি ঠিকঠাক হয়তো হয়ে যাক। আমাদের লেজার ট্রিটমেন্ট কমপ্লিট, গাড়ি আসছে, এরপর আমরা বাড়ি যাব। সেই সকাল 7:30টায় বেরিয়েছি, এখন প্রায় 3টে বাজে। বাড়ি থেকে ভেবেছিলাম শুধুমাত্র ডক্টরকে চেক আপ করাবো, কিন্তু লেজার যে আজকেই করাতে বলবেন সেভাবে প্রস্তুতি আমরা নিয়ে আসিনি। কিন্তু ওনার কন্ডিশন তো খুবই ক্রিটিক্যাল, প্রত্যেকটা মুহূর্তেই ওনার জন্য খুবই বিপজ্জনক, যেহেতু ওনার চোখে রক্তক্ষরণ হচ্ছে। এর কারণগুলি হচ্ছে ওনার যে সুগার, প্রেশার এবং অতিরিক্ত মাত্রায় হাইপার টেনশনের জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। তো সকলকেই বলবো প্রত্যেকটা মানুষ যেন আমরা ভালো থাকি আর যেন ভালো রাখি। আসলে সব সময় আমরা নিজের দোষে খারাপ থাকি না, অনেক সময় হয়তো যে অন্যরা ইমোশনস নিয়ে খেলতে থাকে, পরে আমাদের অনেক রকমের ক্রিটিক্যাল কন্ডিশন হয়। মানসিক কারণও কিন্তু শারীরিক অসুস্থতার ভীষণ রকমের কারণ। সুতরাং ইয়াং জেনারেশন থেকে ওল্ড জেনারেশন সকলকে ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে। সিটি সেন্টার থেকে ফিরে আমরা এখন এসেছি রতন পল্লীতে। ফুরফুরে হাওয়া দিচ্ছে গাছগুলোতে, আমরা এখন বার্থডে সেলিব্রেশন করব। দেশলাই আনা হয়। बर्थडे गर्ल, बर्थडे केक, बर्थडे केक। और यहाँ पे पार्टी हो रही है। देखो, और ये हम हैं, केक है, पार्टी हो रही है। बाबा ने वो हो जा। और पर এটা পুরো নষ্ট করিস না। এই মা, আমি তো ফ্যামিলি ऐसा क्यों ऐसे लग रहा है? ও পালিয়ে যাবে, ও পালিয়ে গেছে, ও ছোট ছোট পালিয়েছে। তুই চোখটাকে মাছ কিছু দেখতে পাচ্ছিস? ना ना আমি তো সাথে দেখ দেখি আমাকে যেদিনই আমরা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সেদিনই ছিল বোনের বার্থডে। সুতরাং
বার্থডে সেভাবে কিচ্ছু আয়োজন করা হয়নি, মা বাড়িতে ছিল তাই ওকে শুধু পায়েস করে দিয়েছিল আর ও সেটা নিয়েই চলে এসেছিল ডিপার্টমেন্টে। তো ভাবলাম না জানি পরের বছর আবার কীরকম কী পরিস্থিতি থাকে, তাই এবছরে যখন আমি সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে এসেছি, রাত্রে এসেছিলাম ওর সাথে দেখা করতে। ওরই কিছু বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে কেক কেটেছি আর খাওয়া দাওয়া করেছি। এর ব্যাচের বেশিরভাগ ওদের বন্ধু বান্ধবীরাই কিন্তু জব জয়েন করে নিয়েছে, সুতরাং ওরা দু একজনই এখন ক্লাস করছে, তাই খুব বেশি কেউ আসতেও পারেনি। বাকি যে 2-3 জন এসছে তারা জবে ছুটি পেয়ে এসেছিল বলে, শান্তিনিকেতনে ছিল বলে সবাই একসাথে আমরা হয়েছিলাম। সেই একবার 2-3 বছর আগের ওর বার্থডের পর্বতে ফিরে যাই চলুন। তোমরা কোথায় আছো এখন? মেলার মাঠ। আজকে আমার বান্ধবীর বার্থডে আছে, তাই আমরা এসেছি এখানে বার্থডে সেলিব্রেট করতে। ভালো, হ্যাঁ পোস্ট মেলার মাঠ। ভালো করে বল। এটা হচ্ছে বার্থডে গার্ল। Pies, a gift from mother. To you, happy birthday to you, happy birthday dear Barsa, happy birthday to you, may God bless you. ওর বার্থডের দিনে আমি ভীষণ টায়ার্ড ছিলাম, তাই ব্লগ করতে করতে ওর কেক কাটিংয়ের ভিডিওটুকুই নিতে পারিনি, ভুলে গেছিলাম আমি তখন। ওই সারাদিনের জার্নির পর ওই শান্তিনিকেতনের শান্তির হাওয়া আর ওদের সঙ্গে হুল্লোড় করে বাড়ি ফিরে এসেছিলাম। আর এখন আমাদের 2-3 দিনের মধ্যে একটা চড়ক পুজোর মেলা হয়। চড়ক সাধারণত চৈত্র মাসে হয়, কিন্তু এই চড়ক পুজোটা কিন্তু বৈশাখ মাসেই হয়ে থাকে। তো সেই সমস্ত মেলার জন্য দোকানের টুকটাক দোকানগুলো এবার এসেছে। প্রত্যেকবার পয়লা বৈশাখ থেকেই মাঠ ভরে যায় দোকানে, কিন্তু যেহেতু সামনে ইলেকশন আছে তার জন্যই বোধহয় এবার সমস্ত দোকানপাটগুলো খুব ধীরে ধীরে আসছে। আর এই সেই কাজ, এ বোধহয় আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি, কি কাঠ জানি না, কত শক্ত এবং মজবুত। এই কাঠ 12 মাস জলে ডুবে থাকে এবং এই মেলার আগে আগে জল থেকে তুলে আনা হয়, সেগুলোকেই পুঁতে দেওয়া হবে এবং তার ওপরে চড়ক ঘোরানো হবে মানুষকে বেঁধে। আমাদের এখানে কিন্তু বড়শি ফোড়ায় না, আর এই যে কাঠগোলাপগুলো সুন্দর ফোটে এই বৈশাখ মাসে। নাগরদোলা এসেছে, বেশ কিছু কিছু দোকানপত্র এসেছে, চেনা সেই দোকানের মানুষগুলো এসেছে। এই হবে সামনের মেলার পর্ব আমাদের। আর প্রচণ্ড গরম পড়েছে, আমি হয়তো আবার ব্লগ কন্টিনিউ করতে পারবো না, কারণ বেশ কিছু আবার রিয়েল লাইফেও ব্যস্ততার মধ্যে কাটাবো আমি। সুতরাং যতটুকু পারবো আবার মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা হবে।